গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা রেল এবং এসএসসির পিওয়াইকিউ মক টেস্ট বা ক্লাস যাই বলো, ক্লাস নাম্বার 10 আজকে হবে এবং আজকে আমাদের ক্লাসের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে। তো চলো ডিয়ার স্টুডেন্ট, আমরা স্টার্ট করি। আজকের আমাদের যে টপিক সকাল 10টা থেকে আমরা শুরু করছি এবং আমার ক্লাসের রুটিন তোমরা মোটামুটি জেনে গেছো, সুতরাং আর বলার প্রয়োজন নেই। বাকি স্যারেদের যেমন রুটিন ছিল তেমন রয়েছে। আমার ক্লাস থাকবে সকাল 10টা থেকে। এছাড়া যারা দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো স্টুডেন্টস, আমরা শুরু করছি আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে? তো আজকে আমরা রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। আজকে তোমাদের জন্য প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, নিচের কোনটি কেবলমাত্র গতি থাকলে তবেই প্রকাশ পায়? মানে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট গতিবেগে চলে, ঠিক আছে, তাহলে প্রকাশ পাবে কোনটা? বিভব শক্তি, তাপীয় শক্তি, যান্ত্রিক শক্তি নাকি গতিশক্তি? এটা রেলওয়ে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2019 সালের প্রশ্ন। কোনটি কেবলমাত্র গতি থাকলে তবেই প্রকাশ পাবে? ঠিক আছে, নিচের কোনটি কেবলমাত্র গতি থাকলে তবেই প্রকাশ পাবে? বলো। কোনটা হবে সঠিক উত্তর? খুব সহজ প্রশ্ন, তাই না? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গতিশক্তি। গতিবেগ থাকলে তার গতিশক্তিকে আমরা প্রকাশ পাই, কারণ গতিশক্তির ফর্মুলা এখানে বলা আছে হাফ এম ভি স্কয়ার। তোমরা নিজেরাও জানো যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আমরা এরকম ভাবে লিখি যে হাফ এম ভি স্কয়ার। ভি হচ্ছে তার গতিবেগ। যদি গতিবেগ শূন্য হয়, অর্থাৎ স্থির বস্তু, স্থির বস্তু গতিবেগ শূন্য, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ ইন্টু এম ইন্টু জিরো স্কয়ার, মানে জিরো হয়ে যাবে। কাইনেটিক এনার্জি কত হবে? জিরো। তো গতিবেগ থাকলে তবেই তুমি গতিশক্তি প্রকাশ পাবে। গতিবেগ যদি না থাকে তাহলে কিন্তু গতিশক্তি প্রকাশ পাবে না। বোঝা গেছে? তো এটা মনে রাখবে। তাহলে গতিবেগ যদি বাড়ে গতিশক্তি বাড়বে, ভর যদি বাড়ে একই গতিবেগে ভর যদি বাড়ে তাহলে কিন্তু গতিশক্তি বাড়বে। বোঝা গেছে? এটা একটা হলো। কোশ্চেন নাম্বার 2 আমরা চলে আসছি। গাড়ি দ্রুত থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ছিটকে যায়, এটা কোন নীতির উদাহরণ? যখন গাড়ি দ্রুত চলছে, দ্রুত বেগে চলছে, হঠাৎ করে থেমে গেল, হঠাৎ করে গাড়িটা কি হলো? থেমে গেল। সেক্ষেত্রে যাত্রীরা যারা ছিল তারা সামনের দিকে হেলে পড়ে বা সামনের দিকে পড়ে যাওয়ার একটা দেখা যায়। এটা কোন নীতির উদাহরণ বা এটা এই যে কনসেপ্ট, এটা আমরা কোথা থেকে পাই? নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র নাকি ভরবেগের সংরক্ষণ সূত্র? আমরা কোথা থেকে এই কনসেপ্ট পাই? যাত্রীরা বা গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে পিছিয়ে পড়ে, গাড়ি হঠাৎ ব্রেক কষলে সামনের দিকে ঝুঁকে পড়ে। এই কনসেপ্টগুলো আমরা অ্যাকচুয়ালি পাই কোথা থেকে? এই কনসেপ্টগুলো আমরা পাই জাড্য ধর্ম, যে কোনো বস্তু তার গতির অবস্থা বজায় রাখতে চায়। ঠিক আছে? জাড্য ধর্ম দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য প্লাস গতিজাড্য, তাই না? একটা গতিজাড্যের উদাহরণ, যে গাড়ি চলছিল, যাত্রীরাও চলছিল গতিবেগে, হঠাৎ গাড়ি থেমে গেল, কিন্তু যাত্রীরা তাদের নিজেদের গতিবেগ আগেও যা ছিল সেটাই বজায় রাখতে চায়, যার জন্য তারা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা নিউটনের প্রথম সূত্রের উদাহরণ। কারণ নিউটনের প্রথম সূত্রকে আমরা কি বলি? নিউটনের প্রথম সূত্রকে আমরা বলি জাড্যতার সূত্র। কি বলি আমরা? জাড্যতার সূত্র। নিউটনের প্রথম সূত্রকে আমরা বলি জাড্যতার সূত্র। বোঝা গেছে? সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিউটনের প্রথম সূত্র এখানে বলাই রয়েছে। ঠিক আছে? ব্রেক চেপে গাড়িরা থামালে সামনের দিকে এগিয়ে যায় বা পিছিয়ে যায়, এগুলো হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা পেয়ে থাকি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ঠিক আছে তো? ওকে।
নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3। 10 ওহম রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটলে বিভব পার্থক্য কত ভোল্ট হবে? 10 ওহম রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ ঘটলে বিভব পার্থক্য কত হবে? দশ ওহম রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটলে বিভব পার্থক্য কত হবে ওই রোধের দুই প্রান্তে? এটা খুব সহজে আমরা ওহমসের সূত্র দিয়ে করতে পারি। ওহমস ল, আমরা ওহমের সূত্র দিয়ে আমরা খুব সহজে এটা করতে পারি। তো কি হবে বলো তো? ধরো এখানে একটা রোধ আছে, রোধকে আমরা এরকম চিহ্ন দিয়ে বলি, রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে রোধের দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে আমরা বলি ভি। রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বলি ভি। আর ওহমের সূত্র বলছে বিভব পার্থক্য সমান সমান কারেন্ট ইনটু রোধ। এখানে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার ইনটু রোধ কত? রোধ হচ্ছে 10 ওহম। তাহলে বিভব পার্থক্য হচ্ছে 10 দুগুণী 20 ভোল্ট। বিভব পার্থক্য কত হবে? 20 ভোল্ট। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন। সো এখানে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 আমরা চলে আসছি। একটি বস্তুকে 15 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার সরানো হলো, তাহলে কৃতকার্য কত হবে? আমি এরকম অঙ্ক তোমাদের প্রচুর করিয়েছি, তাই অঙ্কটা আশা করছি তোমাদের প্রত্যেকে তোমরা পারবে, বাঁধবে না। তো বলো দেখি, 15 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার সরানো হলো, তাহলে কৃতকার্য কত হবে? সঠিক হবে কোনটা? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 30 জুল। কেন? কারণ কৃতকার্য সমান সমান বল ইনটু সরণ, তাই না? বল কত? বল হচ্ছে 15 নিউটন। আর সরণ কত? সরণ হচ্ছে 2 মিটার। তাহলে কৃতকার্য কত? 15 দুগুণী 30 নিউটন ইন্টু মিটার। নিউটন ইন্টু মিটার মানে জুল, 30 জুল। ঠিক আছে, কৃতকার্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা। ওকে, 4 দাগের বি। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 5। একটি ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে? অর্থাৎ আমরা যদি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিই, বস্তুটা উপরের দিকে উঠতে 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 সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছাবে, তারপরে সে আবার নিচেই নামবে। প্রথমে উঠবে তারপরে নিচে নামবে। তো একদম ম্যাক্সিমাম পয়েন্ট, সর্বোচ্চ বিন্দুতে তার গতিশক্তি কত হবে?
প্রথম কথা, সর্বোচ্চ বিন্দুতে যখন সে উঠবে, ম্যাক্সিমাম হাইটে যখন সে উঠবে, তখন তার গতিবেগ কত হবে? তোমরা জানো এই সর্বোচ্চ বিন্দুতে আসার পরে এই বিন্দুতে তার গতিবেগ হয়ে যায় 0। গতিবেগ যদি 0 হয়ে যায়, তাহলে গতিশক্তির ফর্মুলা অনুযায়ী হাফ এম ভি স্কোয়ার, ভি এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে গতিশক্তি হয়ে যাবে 0। অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি 0, কিন্তু বিভব শক্তি বা স্থিতিশক্তি সর্বোচ্চ। স্থিতিশক্তি হবে সব থেকে বেশি। স্থিতিশক্তির ফর্মুলা কি? স্থিতিশক্তির ফর্মুলা এম জি এইচ। বোঝা গেছে? তাহলে এখানে অপশন বি 0 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, কোশ্চেন নাম্বার 6। যে গতি আলোর গতির কাছাকাছি পৌঁছায় তাকে আমরা কি বলি? আলোর গতির কাছাকাছি, আলোর গতির কাছাকাছি যাদের গতিবেগ, তাদের নিয়ে যে শাখায় আলোচনা করা হয় বা তাদেরকে আমরা কি বলি? আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগে চলাচল করা বস্তুসমূহের যে গতিবিদ্যা তাকে আমরা কি বলি? বলো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আপেক্ষিক গতিবিদ্যা, রিলেটিভিস্টিক, বা এটাকে আমরা বলি রিলেটিভিটি। যে শাখায় আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগে গতিবেগ সম্পন্ন বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি আপেক্ষিক গতিবিদ্যা বা রিলেটিভিটি। এই শাখার জনককে বা এই শাখাটা কে প্রতিষ্ঠা করেছিলেন? আইনস্টাইন। এই শাখার প্রতিষ্ঠা করেছিলেন কে? আইনস্টাইন। ঠিক আছে, এখানে নিউটনের সূত্র কাজ করবে না। যখন আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগে কোনো বস্তু চলবে, তখন কিন্তু নিউটনের সূত্র কাজ করবে না। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 7। অ্যাসিড, বেস, লবণ চিনতে কোন স্কেল ব্যবহার করা হয়? অ্যাসিড, ক্ষার বা লবণ চিনতে কোন স্কেল আমরা ব্যবহার করি? বলো। অ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদি চেনার জন্যে বা পৃথক করার জন্যে আমরা কোন স্কেল ব্যবহার করি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পিএইচ স্কেল। ঠিক আছে, পিএইচ স্কেল তো তোমরা জানো, নতুন করে আর বলার কিছু নেই। পিএইচ স্কেলে কি হয়? পিএইচ স্কেল তোমার 0 থেকে 14 পর্যন্ত একটা স্কেল থাকে। 7 হলে নিউট্রাল লবণ, 0 থেকে 7-এর মধ্যে হলে অ্যাসিড, আর 7 থেকে 14-এর মধ্যে হলে বেস বা ক্ষার। আর 7 হলে নিউট্রাল। যেমন অ্যাসিড না ক্ষার না, যেমন বিশুদ্ধ জল, তার পিএইচ হচ্ছে 7। লবণ, যে কোনো লবণ, তাদের পিএইচ হচ্ছে 7। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ স্কেল। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 8। আয়োডিন, ঠিক আছে, ডিসইনফেকশন করতে ব্যবহার করা হয়। আয়োডিনকে আমরা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি কেন?
আয়োডিনকে আমরা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করি কেন? বলো। সঠিক উত্তর হচ্ছে আয়োডিনকে আমরা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করি, তার কারণ হচ্ছে এটা ভালো অক্সিডাইজার বা জারক পদার্থ, ঠিক আছে, যার ফলে এরা জীবাণুকে নষ্ট করতে পারে। অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, রেডিও সক্রিয় পদার্থের নিষ্ক্রিয়তা প্রকাশে কোন একক ব্যবহার করা হয়? রেডিও সক্রিয় মানে হচ্ছে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ যার বাংলা করলে হয় তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় পদার্থ কতটা শক্তিশালী বা কতটা নিষ্ক্রিয় সেটা বোঝাতে আমরা কোন একক ব্যবহার করি? তেজস্ক্রিয়তা বোঝাতে আমরা কোন একক ব্যবহার করি? বলো। তেজস্ক্রিয় পদার্থে বোঝাতে নিষ্ক্রিয়তা বা সক্রিয়তা যাই বলো বোঝাতে বেকারেল একক ব্যবহার করা হয়। ডায়োপ্টার কিসের একক? ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। টেসলা চৌম্বক ক্ষেত্রের একক। ওয়েবার এটা চৌম্বক ফ্লাক্সের একক, ঠিক আছে, চৌম্বক ফ্লাক্স। তাহলে বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার একক এবং এটা এসআই একক, মনে রাখবে এসআই একক। এটা হচ্ছে তোমার বেকারেল। এক বেকারেল মানে এক ক্ষয় পার সেকেন্ড, মানে কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রতি 1 সেকেন্ডে একটা পরমাণু যদি ক্ষয় হয়, প্রতি 1 সেকেন্ডে একটা পরমাণু যদি ক্ষয় হয় তাকে আমরা বলি 1 বেকারেল। আর প্রচলিত একক হচ্ছে 20। প্রচলিত একক হচ্ছে 20। 20 মানে হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 ক্ষয় পার সেকেন্ড, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে 3.7 ইন্টু 10⁻10 সংখ্যক পরমাণু যদি ক্ষয় হয়, তাহলে এটা 20 আর বেকারেলের মধ্যে সম্পর্ক। 1 20 সমান সমান 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। এটা হচ্ছে তেজস্ক্রিয়তার সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। বোঝা গেছে? এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 9। নেক্সট আমরা চলে আসবো। আর একটা জিনিস একটু বলে নিই, তেজস্ক্রিয়তা মাপার যে যন্ত্র সেই যন্ত্রের নামটা একটু বলে দিই। সেই যন্ত্রের নামটা কি? সেই যন্ত্রের নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার। গাইগার মুলার কাউন্টার, যার সাহায্যে তেজস্ক্রিয়তা মাপা হয়, গাইগার মুলার কাউন্টার। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 10। নিচের কোনটি সঠিকভাবে আলোর বেগ নির্দেশ করে? নিচের কোনটি সঠিকভাবে আলোর বেগ নির্দেশ করে?
সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এবং এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, এবং শূন্য স্থানে আলোর বেগ হচ্ছে সব থেকে বেশি, শূন্য স্থানে আলোর বেগ সব থেকে বেশি। যদি অন্য কোনো মাধ্যমে, সরি, যদি অন্য কোনো মাধ্যমের কথা বলি তাহলে আলোর বেগ কিন্তু কমে যায়। ঠিক আছে, এখানে লেখা রয়েছে কোনো মাধ্যমে প্রবেশ করলে বেগ কমে যায়, আর শূন্য মাধ্যমে সব থেকে বেশি বেগে আলো চলাচল করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো তোমাদের মধ্যে যারা এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই টিডাব্লিউএস অ্যাপ ডাউনলোড করবে, এবং এখানে তোমরা পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তোমাদের জন্য একটা ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2025। ঠিক আছে, এটাতে আমরা দুটো পরীক্ষার জন্য ফোকাস করেছি, মেনলি গ্রুপ ডি একটা আর এনটিপিসির জন্য। ঠিক আছে, এই ব্যাচের বিশেষত্ব কি, এখানে প্রত্যেকটা যে সিলেবাস, তোমাদের যে এক্সাম ওরিয়েন্টেড যে সিলেবাস, সেই সিলেবাস ধরে ধরে কভার করানো হবে, থিওরি পড়ানো হবে, এমসিকিউ করানো হবে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখন যেমন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো, এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সলভ করানো হবে। বোঝা গেছে? তো অবশ্যই তোমরা দেখতে পারো। কোশ্চেন নাম্বার 11, আলোর প্রতিসরণ ঘটলে কোন পদটি অপরিবর্তিত থাকে? আলোর প্রতিসরণ ঘটলে কোন পদটি অপরিবর্তিত থাকে, মানে কোন পদটি পরিবর্তন হয় না, কোন জিনিসটা পরিবর্তন হয় না, বাকিগুলো তাহলে পরিবর্তন হতে পারে। বলো। কোনটা হবে? মনে রাখবে, আলো যখন প্রতিসরণ হবে, প্রতিসরণ মানে কি, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলোক রশ্মি যাবে তাকে বলা হয় প্রতিসরণ। যেমন জল থেকে কাঁচ, বায়ু থেকে জল, এরকম। ঠিক আছে, তো সেই যখন প্রতিসরণ হবে তখন তোমার আলোর বেগ বা আলোর তরঙ্গদৈর্ঘ্য এগুলো কিন্তু পরিবর্তন হবে। আলোর বেগ বা তরঙ্গদৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হবে, কিন্তু আলোর যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক সর্বদা অপরিবর্তিত থাকবে। কম্পাঙ্ক সর্বদা অপরিবর্তিত থাকবে। বোঝা গেছে? এবং আলোর গতিবেগের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? এখানে অপশন সি হবে সঠিক উত্তর, ভি সমান সমান এফ ল্যামডা, এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এখান থেকে আমাদের ছোটখাটো অঙ্ক আসতে পারে। ভি হচ্ছে আলোর বেগ, আর এফ কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্ক কখনোই পরিবর্তন কিন্তু হয় না। কোশ্চেন নাম্বার 12, যদি কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য 0.5 মিটার হয়, তাহলে তার ক্ষমতা কত বা পাওয়ার কত? একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য 0.5 মিটার, তাহলে ওই লেন্সের ক্ষমতা কত? দেখি কে বলতে পারে এটা। এটা একটা ছোট্ট অঙ্ক। কত হবে?
দেখো ফর্মুলাটা আমি লিখছি। লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, তাহলে ক্ষমতা পি সমান সমান 1/f যদি এফটা মিটার এককে থাকে, বা পি সমান সমান 100/f এফটা যদি সেন্টিমিটার এককে থাকে। তাহলে আমাদের এফটা কোন এককে আছে? আমাদের ফোকাস দৈর্ঘ্য কত বলেছে? ফোকাস দৈর্ঘ্য 0.5 মিটার, মিটার এককে আছে। তাহলে ক্ষমতা কত? ক্ষমতা হচ্ছে 1/0.5, তাহলে এখানে 10/5 মানে হচ্ছে 2 ডায়োপ্টার। পয়েন্ট তুলে এখানে 10 করে দিলাম, 5 দুগুণে 10, 2 ডায়োপ্টার। বোঝা গেছে? সেখানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 2 ডায়োপ্টার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? অপশন বি। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 13। সমতল দর্পণে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্বের সম্পর্ক কি? সমতল দর্পণে একটা বস্তু এবং সেই বস্তুর দ্বারা গঠিত যে প্রতিবিম্ব, তাদের মধ্যে সম্পর্ক কি? বলো। সমতল দর্পণে বস্তুর দূরত্ব দর্পণ থেকে এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এদের মধ্যে সম্পর্ক কি? দুজনে সমান দূরত্বে থাকবে, নাকি প্রতিবিম্ব সর্বদা দ্বিগুণ দূরত্বে থাকবে, নাকি 1/3 দূরে থাকবে, নাকি প্রতিবিম্বের দূরত্ব 0 হবে? কোনটা হবে সঠিক উত্তর? তোমরা নিশ্চয়ই জানো যে সমতল দর্পণের কথা যদি আমরা বলি, এটা যদি একটা সমতল দর্পণ হয়, এখানে যদি আমরা একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুটা ঠিক দর্পণ থেকে যতটা দূরে অবস্থিত, ঠিক দর্পণ থেকে ততটা দূরে ওই বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হবে। এবং এখানে কি হবে? এখানে তোমার বস্তুর যে দূরত্ব, দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, এই দূরত্ব দুটো সমান হবে। তাহলে এখানে কি হবে? দুটোই সমান দূরত্বে থাকবে। দর্পণ থেকে বস্তু এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দুটো সমান দূরত্বে থাকবে। এবং প্রতিবিম্ব হবে ভার্চুয়াল, মানে অসৎ। সমতল দর্পণের প্রতিবিম্ব কেমন হবে? অসৎ। সমান দূরত্বে থাকবে, অসৎ প্রতিবিম্ব, সমান দূরত্ব অসৎ প্রতিবিম্ব। এবং বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা সমান হবে, অর্থাৎ বস্তু যতটা লম্বা প্রতিবিম্ব ততটা লম্বা। যেমনটা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, বস্তুর যে হাইট আর প্রতিবিম্বের যে হাইট সেম, আর দূরত্বও একই থাকবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ওকে, কোশ্চেন নাম্বার 14। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন ঘটে? আলোর ক্ষেত্রে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটে? খুব সহজ। সঠিক উত্তর হচ্ছে যখন আপতন কোণ সংকট কোণের থেকে বড় হয়। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ও এটা ভুল করে এখানে দেওয়া হয়েছে, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি? শর্ত কি?
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, শর্ত 1 নাম্বার হচ্ছে আলো ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। আলো ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। 2 নাম্বার শর্ত হচ্ছে আপতন কোণ is greater than সংকট কোণ। আপতন কোণ সংকট কোণের থেকে বড় হবে, তবে এই নীতি প্রযোজ্য হবে। অপটিক্যাল ফাইবার বা তুমি বলো আলোক তন্তুতে এই নীতি প্রযোজ্য হয়। আলোক তন্তু, তারপরে মরীচিকা, মরীচিকাতে এই নীতি প্রযোজ্য হয়। বোঝা গেছে? এই সমস্ত জায়গায় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে হীরক যে চকচক করে, হীরক যে চকচক করে সেক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হয়। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 15। একটি উত্তল লেন্স একটি বস্তুকে প্রকৃত উল্টানো ও একই আকারের প্রতিবিম্ব দিচ্ছে, বস্তুটি লেন্স থেকে কত দূরে আছে? ভালো করে কোশ্চেনটা পড়ো, পড়ে অ্যান্সার করার চেষ্টা করো। একটা উত্তল লেন্স একটা বস্তুকে সৎ প্রতিবিম্ব, প্রকৃত মানে সৎ, সৎ প্রতিবিম্ব হচ্ছে, প্রতিবিম্বটা উল্টানো হচ্ছে এবং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হচ্ছে, তাহলে বস্তুটা লেন্স থেকে কত দূরে অবস্থিত? খুবই সহজ। ভেবেচিন্তে উত্তর করো। হ্যাঁ, দেখো শর্ত হচ্ছে যদি আমাদের কাছে একটা উত্তল লেন্স থাকে, এটা হচ্ছে উত্তল লেন্সের ফোকাস, এটা এদিকের ফোকাস, এটা উত্তল লেন্সের 2f দূরত্ব, এটা উত্তল লেন্সের 2f দূরত্ব। যদি কোনো বস্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে থাকে অর্থাৎ 2f থাকে, যেটাকে বলে বক্রতা কেন্দ্র, তাহলে কি হয়? তাহলে একটা আলো সোজা যায়, গিয়ে ফোকাস দিয়ে নির্গত হয়, আর একটা আলো লেন্সের কেন্দ্র দিয়ে গিয়ে, সরি, লেন্সের কেন্দ্র দিয়ে গিয়ে এখানে মিলিত হয়। ঠিক আছে? যার ফলে আমি একটুখানি এটা চেঞ্জ করছি, যার ফলে এই বস্তুটার প্রতিবিম্ব 2f এই তৈরি হয়, 2f। ঠিক আছে? অর্থাৎ 2f দূরত্বে যদি বস্তু রাখা হয় তাহলে বস্তুর প্রতিবিম্ব এবং বস্তুর আকার এক হবে, সৎ, উল্টানো এবং সম আকৃতি। সৎ, অবশীর্ষ এবং সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাবে যদি বস্তুর অবস্থান 2f হয়। এটাকে আমরা বলি বক্রতা কেন্দ্র। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে হয়। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 16। রংধনুতে কোন আলোকবিজ্ঞান প্রক্রিয়া ঘটে? রংধনুতে কোন আলোকবিজ্ঞান প্রক্রিয়া ঘটে? বলো।
তো রংধনুতে আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে বিচ্ছুরণ, প্রতিফলন এবং প্রতিসরণ তিনটেই ঘটে। প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, প্রথমে জলকণার মধ্যে এটা আমরা দেখতে পাই এবং এখানে বিচ্ছুরিত হয়ে আলো 7টা ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, যদি বলো কেমন ভাবে হয়, তাহলে আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের। এখানে একটা জলকণা যদি থাকে, জলকণা, এবং জলকণার উপরে যদি আলোক রশ্মি এসে পড়ে, তাহলে প্রথমে আলোক রশ্মি যখন এসে পড়বে, তাহলে সেই আলোক রশ্মিটা কি হবে, সেই আলোক রশ্মিটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, লাল, নীল, বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যাবে। পরবর্তীকালে এই বর্ণগুলো যখন আসবে তখন বিভিন্ন রঙে আমাদের চোখে ধরা দেয়। ঠিক আছে, আমরা যদি এখান থেকে চোখ রেখে দেখি, তাহলে মেঘের মধ্যে যে জলকণা, সেই জলকণা থেকে যখন আলো আসবে আমরা লাল, ঠিক আছে, বেগুনি, এই সমস্ত রং আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ সমস্ত কিছু এখানে কিন্তু ঘটছে। নেক্সট কোশ্চেন, উত্তল আয়না বা কনভেক্স মিররে প্রতিবিম্ব কেমন হয়? উত্তল দর্পণে প্রতিবিম্ব কেমন হয় বলো? উত্তল দর্পণে প্রতিবিম্ব কেমন হয়? উত্তল দর্পণে প্রতিবিম্ব কেমন হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তল দর্পণে সবসময় ছোট প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তুমি উত্তল দর্পণের কথা যখন বলবে, উত্তল দর্পণের ছবিটা কেমন হয়, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এটা হচ্ছে উত্তল দর্পণের মেরু। তাহলে মেরু ভেদ করে যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এখানে যদি কোনো বস্তু থাকে, এখানে যদি কোনো বস্তু থাকে, তাহলে কি হবে, বস্তু থেকে একটা আলো সোজা বের হবে, সোজা বের হয়ে এইদিকে প্রতিফলিত হবে, আর একটা আলো এখান দিয়ে গিয়ে এখানে পড়বে, পড়ে তোমার সরি এখান গিয়ে নয়, এটা যদি দর্পণের বক্রতা কেন্দ্র হয়, আর একটা আলো এমন ভাবে পড়বে যাতে সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়ার মতো হয়, এখান দিয়ে পড়ে এখানে পড়বে, তারপরে এদিকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। তাহলে দুটো রশ্মিকে পিছন দিকে যদি আমরা বাড়াই, তাহলে এখানে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কেমন হবে এটা একটু তোমরা নোট করে নাও। উত্তল দর্পণে প্রতিবিম্ব, প্রতিবিম্ব এক, অসৎ, অসৎ মানেই সমশীর্ষ, অসৎ মানেই সেটা সোজা হবে বা সমশীর্ষ হবে। 2 নম্বর, মেরু, মেরু ও বক্রতা কেন্দ্রের মাঝে, মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝে হবে। ঠিক আছে, তাহলে কোথায় হবে প্রতিবিম্বটা? মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝে হবে প্রতিবিম্ব, আর অসৎ হবে এবং ছোট হবে, ক্ষুদ্রাকার। এই তিনটে প্রতিবিম্ব, এই তিনটে বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে উত্তল দর্পণের প্রতিবিম্ব। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 18। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ হলে ক্ষমতা কত? এরকম একটা অঙ্ক আমরা আগেও করেছি।
একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ হলে ক্ষমতা কত হয়? 1/f। পাওয়ার হবে 1/f, এফটা যদি মিটার এককে থাকে, বা পাওয়ার হবে 100/f, এফটা যদি সেন্টিমিটার এককে থাকে। তাহলে এখানে আমাদের কিছু বলেনি, তার মানে অপশন অনুযায়ী 1/fটাই পসিবল, আর তো কিছু নেই, তাই না? বোঝা গেছে? চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 19। নিচের কোনটি স্নেলের সূত্রের জন্য প্রযোজ্য? নিচের কোনটি স্নেলের সূত্রের জন্য প্রযোজ্য? বলো। স্নেলের সূত্রের জন্য প্রযোজ্য নিচের কোনটি? কোনটা হবে স্নেলের সূত্র? স্নেলের সূত্রটা আমরা কোথায় ব্যবহার করি? আলোর প্রতিসরণের জন্য আমরা স্নেলের সূত্রটা ব্যবহার করি, তাই না? তো স্নেলের সূত্র হচ্ছে sin i বাই sin r সমান সমান হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এখানে যদি দুটো মাধ্যম থাকে, এবং আলো যদি দুটো মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়, এবং বিভেদ তল থেকে যদি প্রতিসৃত হয়, তাহলে এটাকে আমরা বলি আপতন কোণ আই, এটাকে আমরা বলি প্রতিসরণ কোণ আর। তাহলে আমরা স্নেলের সূত্র লিখি আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন। এই অনুপাতটা কি হবে? এই অনুপাতটা হবে ধ্রুবক। ঠিক আছে? এটাকে আমরা বলি স্নেলের সূত্র। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন নাম্বার 20। আলোর প্রতিফলনের নিয়ম মেনে চলে কে? বলো। আলো প্রতিফলনের নিয়ম মেনে চলে। কি নিয়ম মেনে চলে? কোন নিয়ম মেনে চলে? আলো প্রতিফলনের কোন নিয়ম মেনে চলে? সঠিক উত্তর হচ্ছে উপরের দুটোই মেনে চলে। মানে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সরল রেখায় থাকে। ঠিক আছে? সবাই একই সমতলে থাকে। এটা আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। বোঝা গেছে? তাহলে সবাই সমতলে থাকে এবং আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। কোশ্চেন নাম্বার 21। কোনটি সমবেগে চললে তার ত্বরণ শূন্য হয়? কেমন সমবেগে চললে আর ত্বরণ হবে শূন্য, বা শূন্য ত্বরণের এক্সাম্পল, জিরো ত্বরণের এক্সাম্পল কোনটা? শূন্য ত্বরণের এক্সাম্পল কোনটা হবে? বলো। শূন্য ত্বরণের এক্সাম্পল কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে যখন একটা বস্তু সরল রেখা বরাবর গতিশীল থাকবে
তখন তার কোনো ত্বরণ থাকবে না। কিন্তু সরলরেখা বাদ দিয়ে যদি কোনো বস্তু এরকম বাঁকা পথে বা বৃত্তাকার পথে ঘোরে, একই বেগে থাকলেও তার কিন্তু বৃত্তের কেন্দ্রের দিকে ত্বরণ থাকে। তাহলে ত্বরণ থাকবে না কখন? যখন সমবেগে সরলরেখা বরাবর চলবে। ঠিক আছে, সমবেগে সরলরেখা বরাবর চললে ওই বস্তুর কোনো ত্বরণ থাকে না, অ্যাক্সেলারেশন হয় 0। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22। জল উত্তাপে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলি? জল যখন বেশি উত্তাপে বাষ্পে পরিণত হয় তাকে আমরা, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত প্রক্রিয়া, বিক্রিয়া, বাষ্পীভবন, দহন নাকি রিডাকশন? এটা তো খুব সহজ কোশ্চেন, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? বাষ্পীভবন। ঠিক আছে, জল থেকে বাষ্প, জল থেকে বাষ্প, তাহলে জল থেকে যখন বাষ্পে পরিণত হবে তখন তাকে আমরা বলি বাষ্পীভবন। আবার বাষ্প থেকে যখন জল হবে তখন এটাকে আমরা বলবো ঘনীভবন। ঠিক আছে, দুটো জিনিস তোমরা হয়তো জানো অনেকে বা জানো না, এটা একটু তাহলে জেনে রাখবে। জল থেকে বাষ্প হচ্ছে বাষ্পীভবন, আর বাষ্প থেকে জল হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 23। উদ্ভিদের সালোক সংশ্লেষে আলোর তরঙ্গদৈর্ঘ্যের কোন অংশ বেশি এটা তো অপশন হয়, লাল এবং নীল আলো বেশি কার্যকর। ঠিক আছে, লাল এবং নীল, বিশেষ করে 430 ন্যানোমিটার, আর এটা হচ্ছে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর লাল আলোর হচ্ছে 660 ন্যানোমিটার, এটা হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই দুটো আলোর তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সব থেকে বেশি হয়। বোঝা গেছে, লাল এবং নীল আলো। ক্লিয়ার? 24। জলের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলে? জল নয়, তুমি কোনো পদার্থ ভাবো, কোনো পদার্থ, মানে তরল অবস্থায় পৌঁছায় না, এই পদার্থগুলো ডাইরেক্ট কঠিন থেকে গ্যাস হয়ে যায়। তো এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সঠিক উত্তর হচ্ছে ঊর্ধ্বপাতন, তাই না? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সরাসরি কঠিন থেকে বাষ্প হয়। কাদের জন্য ঘটে ঊর্ধ্বপাতন? ন্যাপথালিন, কর্পূর, শুকনো বরফ বা ড্রাই আইস। শুকনো বরফ কি বলতো? অ্যাকচুয়ালি সলিড কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলি। এই সমস্ত পদার্থ সরাসরি কঠিন থেকে তরলে এই কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হয়। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 25। মানব দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? বলো, মানুষের দেহে সব থেকে বড় অঙ্গ কোনটি? যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি? তো সঠিক উত্তর হচ্ছে যকৃৎ। মানুষের দেহে সব থেকে
বড় আভ্যন্তরীণ অঙ্গ বলতে যকৃৎ। আর ত্বক, মানুষের দেহে ত্বক, ত্বক হচ্ছে বাহ্যিকভাবে বৃহত্তম অঙ্গ, সব থেকে বড় অঙ্গ যেটা বাইরে অবস্থিত। আর আমাদের শরীরের আভ্যন্তরীণ অঙ্গ যদি বলি শরীরের মধ্যে, তাহলে সেটা হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 26, রক্তে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান? কোন উপাদান রক্তে অক্সিজেন পরিবহন করে? তো সহজ কোশ্চেন, তাই না? সঠিক উত্তর হচ্ছে হিমোগ্লোবিন, তাই না? সঠিক উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন, যার মধ্যে প্রধান উপাদান হচ্ছে লোহা, যার মধ্যে প্রধান উপাদান হচ্ছে লোহা, তারাই কিন্তু অক্সিজেন ধরে রাখতে পারে এবং এই জন্য আমাদের রক্তের রং লাল হয়। আর কিছু কিছু প্রাণী রয়েছে যাদের রক্তে হিমোসায়ানিন থাকে, রক্তের রং নীল হয়, তোমরা জানো, তাই না? শ্বেত রক্তকণিকা কি করে? রোগ জীবাণু প্রতিরোধ করে, বিশেষ করে লিম্ফোসাইট, নিউট্রোফিল, এই সমস্ত শ্বেত রক্তকণিকাগুলো রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 27, কোনটি ডেঙ্গু রোগের বাহক? কোনটি ডেঙ্গু রোগের বাহক? কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, এডিস মশা, নাকি স্যান্ড ফ্লাই? ডেঙ্গু রোগের বাহক কোনটি? বলো। সঠিক উত্তর হচ্ছে এডিস মশা। ঠিক আছে, যারা প্রধানত দিনের বেলা বা ভোরবেলা দিনের শুরুতে কামড়ায়, এডিস মশা ডেঙ্গু রোগের বাহক। অপরদিকে বলতো কিউলেক্স মশা কোন রোগের বাহক? কিউলেক্স মশা কোন রোগের বাহক? অ্যানোফিলিস মশা কোন রোগের বাহক? স্যান্ডফ্লাই কোন রোগের বাহক? বলতে পারবে? বলো একটা একটা করে। যদি আমরা বলি যে কিউলেক্স মশা, তাহলে কিউলেক্স মশা হচ্ছে ফাইলেরিয়া, ফাইলেরিয়া রোগের বাহক। ঠিক আছে, অ্যানোফিলিস মশা কোন রোগের বাহক? সবাই জানো স্ত্রী অ্যানোফিলিস, যেটা অ্যানোফিলিসের যে স্ত্রী প্রজাতি, তারা ম্যালেরিয়া রোগ বহন করে, ম্যালেরিয়া রোগ বহন করে। আর বাকি এডিস মশা, ডেঙ্গু, স্যান্ডফ্লাই কি করে? কালাজ্বর, এই সমস্ত রোগের ব্যাকটেরিয়া জীবাণু বহন করে। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 28, জলের হার ট্রান্সপিরেশনের ফলে গাছের কোন অঙ্গে দিয়ে কমে? দাঁড়াও, এই কোশ্চেনটা একটুখানি গন্ডগোল মনে হচ্ছে, তুলতে বোধহয় গন্ডগোল হয়। এই কোশ্চেনটা কত ছিল? 28 নম্বর। এই কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করছি, কেমন? এই কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করছি। এটা হবে 28 নম্বর।
কেলভিন স্কেলে 0 কেলভিন তাপমাত্রাকে আমরা কি বলি? কেলভিন স্কেলে 0 কেলভিন তাপমাত্রাকে আমরা কি বলি? জিরো কেলভিন তাপমাত্রাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা, -273.15 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন তাপমাত্রা মানে -273 ডিগ্রি সেলসিয়াস। 0.15 হয় 273.15, তো আমি আপাতত 273 লিখব। কেন এটাকে পরম শূন্য বলে? কারণ এর নিচের তাপমাত্রা প্রকৃতিতে সম্ভব নয়, অর্থাৎ মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রার অস্তিত্ব নেই। মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রার অস্তিত্ব নেই। এর থেকে কম তাপমাত্রার অস্তিত্ব মহাবিশ্বে নেই এবং সমস্ত অণু বা পরমাণুর গতিশক্তি এই তাপমাত্রায় শূন্য হয়ে যায়। বোঝা গেছে? সমস্ত অণু বা পরমাণুর গতিশক্তি এই তাপমাত্রায় শূন্য হয়ে যায়। ক্লিয়ার? পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 29। প্রতিনিয়ত রক্ত পরিশোধন করে দেহে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থকে অপসারণ করে কে? আমাদের রক্তকে পরিশোধন করে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলিকে অপসারণ করে কে? মস্তিষ্ক, লিভার, বৃক্ক, হৃৎপিণ্ড, কে হবে? সঠিক উত্তর হচ্ছে বৃক্ক। বোঝা গেছে? বৃক্ক বা এটাকে বলা হয় কিডনি। এটা আমাদের রক্তে অ্যামোনিয়াকে ইউরিয়ায় রূপান্তর করে। আমাদের রক্তে অ্যামোনিয়া যেগুলো রয়েছে অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে। ঠিক আছে? ইউরিয়াতে রূপান্তর করে রক্তকে পরিশোধন করে। কোশ্চেন নাম্বার 30। সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস ব্যবহার হয় আর কোন গ্যাস নির্গত হয়? একদম ইজি কোশ্চেন। কোন গ্যাস সালোক সংশ্লেষের সময় ব্যবহার হয় এবং কোন গ্যাস সালোক সংশ্লেষের সময় নির্গত হয়? বলো। তো অবশ্যই সালোক সংশ্লেষে আমরা কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয় আর অক্সিজেন নির্গত হয়। সালোক সংশ্লেষের সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো। এই 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 6 অণু জল বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল তৈরি করে। এখানে বোধহয় 12 অণু জল হবে আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো অক্সিজেন নির্গত হয়। ঠিক আছে? তো আজকে তাহলে এই অবধি থাকছে। পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কত পেয়েছো একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে?